অনেক মুসলিম তরুণ বলে, ইসলামের জন্য আমি কি করতে পারি? আমি ইনফ্লুয়েন্সার হতে চাই। আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান? আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েন্সার হতে চান। ও, কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার, বিষয়টা অসাধারণ, তাই আমিও এরকম হতে চাই। এটা কি কপি করা না? আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান। এর অর্থ কি? দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে। ও, এটাকে কপি করতে হবে কারণ এটা এখন ট্রেন্ডিং, তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল। এমন হ্যাশট্যাগ ব্যবহার করব যা অন্য সকলে ব্যবহার করছে। কপি, কপি, কপি এবং কপি। আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন। প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন, কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে, কপি করা। আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য, একটি মিশন। মুসলিমরা নিজেদেরকে অন্য সংখ্যালঘুদের মতো সংখ্যালঘু মনে করা উচিত না। আমি এমন মুসলিমদের কথা বলছি যারা অমুসলিম দেশে রয়েছে। আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায়, তাই এখন আপনাদের উদ্দেশ্যে বলছি। মূলত আমি বসবাস করি আমেরিকায়। আমেরিকাতে বলা হয়ে থাকে যে চাইনিজ সম্প্রদায় হলো সংখ্যালঘু, ল্যাটিনো সম্প্রদায় হলো সংখ্যালঘু, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বৌদ্ধরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরাও সংখ্যালঘু। আমরা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়। লক্ষ্য করুন, আপনাকে চিহ্নিত করার জন্য আপনি অন্য কাউকে সুযোগ করে দিচ্ছেন। আপনি এই চিহ্নিতকরণ মেনে নিয়েছেন। আর আমরা যেহেতু সংখ্যালঘু, আমাদের নিজেদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত হওয়া উচিত। আর তারপর সেখানে আমরা এমন সব কাজ করি যা আমরা সব সময়ই করে থাকি, তাই না? আমরা বড় চিন্তা করছি না। আমরা এমন চিন্তা করি না যে কিভাবে আমরা এমন আদর্শ মুসলিম হতে পারবো এবং এমন আদর্শ সম্প্রদায় পরিণত হতে পারবো যেখানে অমুসলিমরা এসে বলবে যে আমরা এখানে বসবাস করতে চাই, এই এলাকায় স্থানান্তরিত হতে চাই, আমরা এই মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই। জানেন সাধারণত কি ঘটে যখন মুসলিমরা কোনো এলাকায় স্থানান্তরিত হয়? অমুসলিমরা সেই এলাকা ছাড়তে থাকে। ও, এই এলাকাটা অদ্ভুত হয়ে গিয়েছে। আর সেই এলাকার জমির মূল্যমান বাড়ার পরিবর্তে সেখানকার মূল্যমান কি ঘটে? পতন ঘটতে থাকে। অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যখন তারা কোনো এলাকায় স্থানান্তরিত হয় তখন কি ঘটে? সেই এলাকার মূল্যমান বৃদ্ধি পায়, কারণ তারা সৃজনশীল আর নতুন কিছু করে। তারা নতুন জিনিস তৈরি করে, তারা একে অপরের সাথে সহযোগিতা করে, যেটা আমার পরবর্তী আলোচ্য বিষয়। শক্তিশালী এবং সৃজনশীল একটি মুসলিম সম্প্রদায় গঠনের ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমত, পারিবারিক পরিসরে যদি আপনার ছেলে অথবা মেয়ে সৃজনশীল কিছু করতে চায়, তারা স্বতন্ত্র কিছু করতে চায়, কেবলমাত্র প্রভাব সৃষ্টিকারী মানুষ না হয়ে তারা যদি কিছু আবিষ্কার করতে চায়, তারা উম্মার জন্য এমন সেবা প্রদান করতে চায় যেমনটা আগে করা হয়নি, তাহলে তা করতে দিন। আমি আপনাদের একটা ঘটনা বলবো যা আসলেই আমাকে প্রভাবিত করেছে। পাকিস্তানে এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তার নাম উল্লেখ করব না। সাক্ষাতের সময় সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে পাকিস্তানে তার গ্রামে গিয়েছিল। যখন সে সেখানে গেল, সে লক্ষ্য করলো যে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, আর কাছাকাছি কোনো হাসপাতাল নেই। যখন সেখানে কোনো নারী সন্তান সম্ভবা হয়, তাদেরকে পিক আপ ট্রাকের পিছনে 3 ঘন্টা ভ্রমণ করতে হয়। সন্তান সম্ভবা নারী যিনি শীঘ্রই সন্তান জন্ম দিবেন, তাকে পিক আপ ট্রাকের পিছনে থাকতে হয়। এভাবে 3 ঘন্টা লাগে হাসপাতালে পৌঁছতে। আর এই সকল নারীর বেশিরভাগেরই সন্তান মারা যায়। আর এটাই গ্রামীণ জীবনের বাস্তবতা। তারা নিজেরা সন্তান জন্মদানের চেষ্টা করে, যদি জটিলতা তৈরি হয় তখন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয় এবং পথিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করে। আর সে এটা কাছ থেকে দেখলো। তো সে যা করার সিদ্ধান্ত নিল তা হলো সে একটা সমাধান তৈরি করার চেষ্টা করলো। সে পুরাতন কিছু ট্রাক কিনলো, কিছু গবেষণাপ্রেমী ছাত্র এবং ডাক্তারদের সহায়তায় সে বহনযোগ্য মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলো, যার মধ্যে শিশু জন্মদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আর সে শিক্ষা কার্যক্রম চালু করলো যেখানে গ্রামীণ নারীদেরকে শেখানো হয় কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হবে যদি পরিবহনের কোনো ব্যবস্থা নাও থাকে। তো গ্রামের 20-30 জন নারী এখন জানেন যে কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হয়। আর যখন এটা সফল হলো, গোটা পাকিস্তানের 2, 3, 4, 5, 10, 15, 20, 100 গ্রামে এটা ছড়িয়ে পড়লো। আর হাজার হাজার শিশুদের জীবন রক্ষা হয়েছিল এই ছাত্রের প্রচেষ্টার মাধ্যমে। এই ছাত্রের সাথে আমার কথা হয়েছিল, আর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এই কাজে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? জানেন সে কি বলেছিল? আমার মা বাবা মনে করেন আমি সময় নষ্ট করছি। আমার মা বাবা আমাকে এই কাজে নিরুৎসাহিত করেছেন। তারা মনে করেন আমি আমার ক্যারিয়ার নষ্ট করছি। আর এর মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একমাত্র তার ক্ষেত্রেই ঘটছে না। এই উম্মার মাঝে আমাদের কিছু প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে যারা একটা সমস্যাকে দেখে এবং তাদের সৃজনশীল চিন্তা
আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় দ্বারা সমস্যাটিকে সমাধানের চেষ্টা করে, তাদের সেই যোগ্যতা রয়েছে। জানেন কে তাদের পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায়? শুধুমাত্র তাদের বাবা মাই না, বরং গোটা সংস্কৃতিই বলে, না 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 না, তুমি এটা করো না, তুমি অন্য সকলকে কপি করো, সাবেক হওয়ার প্রয়োজন নেই, নতুন কিছু করো, অভিনব কিছু করবে না, নতুন কোনো সমাধান খুঁজবে না, নতুন কোনো সমাধান খুঁজবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এভাবেই থাকতে দাও। কারণ আমরা বরং জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব, আর তারপর গভীর রাতে একত্রিত হয়ে চা পার্টি করব আর আলোচনা করব যে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত, কেন কেন কিছু পরিবর্তিত হবে না, এবং কেন পরিস্থিতি এতটা খারাপ। এটাই আমাদের পদ্ধতি। বেড়ে ওঠো, পেটে মেদ জমাও, চায়ের দোকানে গিয়ে বসো আর উম্মার সমস্যাগুলো সেখানে আলোচনা করো। কারণ আমরা এভাবেই করে এসেছি, তোমাকেও এভাবেই করতে হবে, নতুন কিছু করবে না।